জাতীয় নির্বাচনে ফলাফল বাতিল করার ক্ষমতা ও না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরপিও সংশোধনীতে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়। তাতে 4 নির্বাচন কমিশনার সহ ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির দেশ গঠনের পরিকল্পনা ও গঠনতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব ষড়যন্ত্র ভণ্ডুল করে দিতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দীর্ঘ 15 বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় নওগাঁ শহর। শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দীর্ঘদিন পরে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সমাবেশস্থল। সম্মেলনের শুরুতেই বিএনপি ও নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। 16 বছরের অত্যাচারের পরেও একটা নেতাকর্মী দল ছেড়ে অন্য কোথাও যায় নাই। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে বলেই মানুষ বিএনপির উপর ভরসা রাখতে চায়। দেশ ও মানুষের কল্যাণের চিন্তা করে বলেই বিএনপি অনেক আগেই সংস্কারের কথা বলেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট, যার জন্য এই দেশের বহু মানুষ, রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম হয়েছে, বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। তিনি বলেন, বিএনপি দেশ গঠনে কাজ করবে, সেটাই মানুষের প্রত্যাশা। তবে গণতন্ত্র ও দেশ গঠনের পরিকল্পনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তা নস্যাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে, তাই এই পরিকল্পনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এ সময় তারেক রহমান স্বার্থান্বেষী ব্যক্তিদের দলে জায়গা না দেওয়ার নির্দেশ দেন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, তবে রাজনৈতিক দল ও জনগণের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে 80,000 সেনা সদস্য সহ নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বডি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। প্রিজাইডিং অফিসার নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে কাজ করতে পারেন, সেজন্য তার নিরাপত্তায় সার্বক্ষণিক একজন আনসার সদস্য থাকবেন। সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে, এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন?
ওনার কথার থেকে আর বড় কথা কে বলতে পারবে? তো আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে। আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। বাজারঘাট দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা কারেক্ট রিপোর্টিং করবেন, যারা এটার সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 7:50 কুয়ালালামপুরে পৌঁছন তিনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর সেখানে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। এই সফরে আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে। এছাড়াও সফরে মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বগুড়ায় চায়ের দোকান থেকে রাজপথ সবখানেই শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। তবে সংসদ নির্বাচন এলেই বিশেষভাবে আলোচনায় আসে বগুড়া 7 আসন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম গাবতলীর মাটিতে। স্বামীর এই আসন থেকে লড়াই করেই কয়েকবার সরকার গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশের ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হতে যাওয়া নির্বাচনে কে হবেন বিএনপির প্রার্থী, তা নিয়েই কৌতূহল স্থানীয় ভোটারদের। বগুড়া থেকে আজিজুল হাকিম রোমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাবতলী, শাহজাহানপুর এই 2 উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন। 1979 সালে প্রথমবারের মতো এখান থেকে বিজয়ী হয় বিএনপি। যদিও মাঝে নির্বাচনগুলোতে আসন হারালেও 1991, 96 ও 2001 টানা 3 নির্বাচনে জয় পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন থেকেই বিএনপির ভবিষ্যতের প্রধানমন্ত্রীর আসন নামে পরিচিত বগুড়া 7। যদি ফেয়ার নির্বাচন হয়, আমাদের বিএনপির প্রার্থী অপোজিটে যে প্রার্থী থাকবে তার জামানত বাজেয়াপ্ত হবে এই গাবতলী উপজেলা থেকে। আগামী নির্বাচনে বিশেষ করে বগুড়ায় বা আমাদের এলাকায় কোথাও ভোট দিতে যাবে না এরকম হবে না। ভোট সবাই দিতে যাবে এবং ভোটটা ধানের শীষের পক্ষেই দেবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার অধীনে 2014, 2018 এবং সবশেষ 2024 সালে বিতর্কিত 3টি জাতীয় নির্বাচনের একটি ছাড়া বাকিগুলোতে অংশ নেয়নি বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপি না থাকায় ভোটের মাঠ ছিল একতরফা। কখনোই বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে গাদ্দারি করে জিয়া পরিবার পালিয়ে যায়নি। সুতরাং এই আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গাটা মানুষের তৈরি হয়েছে এবং আমি মনে করি যে অবশ্যই জিয়া পরিবারের সাথে এই এলাকার মানুষ আগের চাইতে আরও বেশি তারা সম্পৃক্ত রয়েছে। আলোচিত এই আসনে মোট ভোটার প্রায় 6 লাখ। তরুণ ও নারী ভোটারের সংখ্যাও দিন দিন বাড়ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নির্বাচনে ভোটারদের মন জয়ের চেষ্টায় স্থানীয় বিএনপি। তবে বিএনপির ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত এই আসন থেকে কে লড়বেন তা নিয়ে চলছে জোর আলোচনা। জিয়া পরিবার তাদের পরীক্ষিতভাবে এই জেলার জন্য, এই আসনগুলোর জন্য যে অবদান রেখেছেন সেটা মানুষের মনে আছে এবং আমরা আশা করছি যে দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন, এটাই জনগণের প্রত্যাশা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে 13তম সংসদ নির্বাচন। এরই মধ্যে বগুড়া 7 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। প্রতিদ্বন্দ্বিতা করবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিউ। 50 বছর দেখলাম, 52 বছর দেখলাম, এর পরিবর্তন চাই, আর নয়। সেই আমার বিশ্বাস যে যুবকেরা, সাধারণ জনগণ
পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনের কথা নিয়ে আমরা ময়দানে যাচ্ছি। বগুড়া ৭ যেন দেশের রাজনীতির এক প্রতীকী লড়াই, তাই সবার কৌতূহল আবারও কি এখানকার হাল ধরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নাকি ছেড়ে দেবেন ছেলে তারেক রহমানের হাতে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে রাজধানী চাঁখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সকালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই বিচার কোনোভাবেই থামানো যাবে না। জুলাই গণহত্যার সাথে জড়িত কেউ ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকাল ৯:৩০ দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে বিএনপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে।